গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আমার উপন্যাস। লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। আমি যখন শেষ পরীক্ষা দিয়া মেডিকেল কলেজ হইতে বাহির হইলাম, তখন আমার বয়ঃক্রম দ্বাবিংশতি বর্ষ মাত্র। আমার যথেষ্ট পৈতৃক সম্পত্তি থাকাতে চিকিৎসা ব্যবসায় অবলম্বন করার তাদৃশ প্রয়োজন ছিল না। কিন্তু গ্রামস্থ সকলেই বলিলেন, যখন এত পরিশ্রম করিয়া, এত অর্থ ব্যয় করিয়া ডাক্তারিটা পাশই করিলে, তখন প্র্যাকটিস না করাটা মোটেই ভালো দেখায় না। কথাটা যথার্থ বলিয়াই মনে হইল। কিন্তু ডাক্তারি চোগাচাপকান পরিহিত স্থূলকায়, কারণ ভালো পসার হইলে ঘি দুধ নিশ্চয়ই বেশি করিয়া খাইব, অত্যন্ত গম্ভীর নিজের ভবিষ্য মূর্তিটি কল্পনা করিয়া বড়ই হাসি পাইতে লাগিল। ডাক্তার হইবার উচ্চাভিলাষ আমার কোনো কালেই ছিল না। আমার একমাত্র উচ্চাভিলাষ ছিল তাহা উপন্যাসের নায়ক হইবার জন্য। বাল্যকাল হইতেই উপন্যাস পাঠে আমার অতিরিক্ত পরিমাণ আসক্তি জন্মিয়াছিল। আমার প্রথম উপন্যাস পাঠ বঙ্কিমবাবুর আনন্দমঠ। মনে আছে, আমার বয়স তখন 11 বর্ষ মাত্র। সেই বৎসর নূতন আনন্দমঠ বাহির হইয়াছে। আমার মেজদাদা কলিকাতায় কলেজে পড়িতেন। পূজার ছুটিতে বাড়ি আসিবার সময় বহিখানি আনয়ন করেন। তিনি আসিয়া হঠাৎ প্রচার করিয়া দিলেন যে তিনি একজন সন্তান, চিরদিন অবিবাহিত থাকিয়া দেশের জন্য জীবন উৎসর্গ করিবেন। গ্রামস্থ অন্যান্য নব্য যুবকগণের সহিত মিলিত হইয়া গোপনে অনেক পরামর্শ করিতে লাগিলেন। আমি জিজ্ঞাসা করিলে আমায় কিছুই বলিতেন না। আশা দিতেন বড় হইলে আমায় দীক্ষিত করিবেন। অত্যন্ত কুতূহলী হইয়া আনন্দমঠখানি অনুসন্ধান করিলাম, কিন্তু মেজদাদা সেখানি কোথায় যে লুকাইয়া রাখিয়াছিলেন কিছুতেই পাইলাম না। হতাশ হইয়া অবশেষে তাহাদের মন্ত্রণা সভায় আঁড়ি পাতিলাম। যে ঘরে তাহাদের সভা বসিত, পূর্বে হইতে একদিন সেই ঘরে চৌকির নিচে লুকাইয়া রহিলাম। যাহা শুনিলাম তাহা আর এক্ষণে প্রকাশ করিব না, কারণ দাদা মহাশয় এখন পূর্ববঙ্গের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। সম্প্রতি একটি স্বদেশী মোকদ্দমায় কয়েকজন বিদ্যালয়ের বালককে জেলে দিয়া তাহার পদোন্নতির সম্ভাবনাও হইয়াছে। অনেকক্ষণ ঠান্ডা মেঝেতে উপুর হইয়া পড়িয়া থাকার জন্যই, অথবা অত্যধিক পরিমাণে কাঁচা তেঁতুল খাইয়াই হোক, ইহার একদিন পরেই আমি জ্বরে পড়িলাম। জ্বর ছাড়িলেও কয়েকদিন অবধি আমার সাবধান পিতামাতা আমাকে সাগু বার্লি ভিন্ন কিছুই খাইতে দিলেন না। পেটের জ্বালায় অস্থির হইয়া খাদ্যান্বেষণ করিতে করিতে হঠাৎ আনন্দমঠখানি একদিন হাতে পড়িল। সেই দিনই সমস্ত বহিখানি পাঠ করিয়া ফেলিলাম। স্মরণ আছে, দুর্ভিক্ষ পীড়িতগণ ইন্দুর পোড়াইয়া খাইতেছে পড়িয়া। আমারও মনে হইয়াছিল আমিও এ সময় 2-1টা পোড়া ইন্দুর পাইলে খাইয়া ফেলি। তাহার পর হইতে যতই বয়স বাড়িতে লাগিল, বাংলা ইংরাজি বহু উপন্যাস গলাধ্যকরণ করিতে লাগিলাম। নিজের দৈনন্দিন গদ্যময় জীবনটার উপর বড়ই অশ্রদ্ধা জন্মিতে লাগিল। অভিভাবকগণের নির্বন্ধাতিশয় সত্ত্বেও বিবাহ করিলাম না। পূর্বরাগ বর্জিত অ্যাডভেঞ্চার লেশহীন বিবাহ করিতে কিছুতেই মন উঠিল না। উপন্যাসের নায়ক হইবার পক্ষে আমার একটা বিশেষ ব্যাঘাত ছিল, তাহা আমার বাহ্যাবয়ব। চেহারাটি আমার মোটেই উপন্যাসের নায়কের মতো নহে, কিন্তু বিধাতা যে কি উপায়ে কোণ সিদ্ধ করেন বুঝা কঠিন। এই অনায়কোচিত মূর্তি একদিন আমাকে উপন্যাসের স্বপ্নরাজ্যে অবতীর্ণ করিয়া দিল। বন্ধুগণের প্ররোচনায় ডাক্তারি ব্যবসায় করিব বলিয়াই কৃতসংকল্প হইয়াছিলাম। গ্রামে বসিয়াই ডাক্তারি করিব, বিষয় সম্পত্তিও দেখিতে শুনিতে পারিব। ঔষধ আলমারি প্রভৃতি কিনিবার জন্য কলিকাতা যাত্রা করিলাম।
তখন বর্ষাকাল, কলিকাতায় প্রায়ই বৃষ্টি হইতেছে। পূর্বে যে মেসের বাসায় থাকিয়া পড়িতাম, সেইখানেই গিয়া উঠিলাম। সপ্তাহখানেক থাকিয়া দেখিয়া শুনিয়া আসবাবপত্র কিনিব ইচ্ছা ছিল। প্রাতে উঠিয়াই প্রত্যহ গঙ্গা স্নান করিতে যাইতাম। এটি আমার বহুদিনের অভ্যাস। একখানি শুষ্ক বস্ত্র ও গামছা স্কন্ধে করিয়া নগ্নপদে 7টার পূর্বেই স্নানে বাহির হইতাম। গঙ্গা স্নানের জন্য একজোড়া স্বতন্ত্র বস্ত্র ছিল, কারণ সে সময় গঙ্গার জল অত্যন্ত ঘোলা, কাপড় ময়লা হইয়া যাইত। 3-4 দিন কলিকাতায় অতিবাহিত হইলে একদিন স্নান করিয়া যেইমাত্র ঘাটে উঠিয়াছি, সিক্ত বস্ত্রখানি পরিবর্তন করিয়া প্রত্যাবর্তনের উদ্যোগ করিতেছি, এমন সময় দেখিলাম একটি বাবু হন হন করিয়া ঘাটে আসিয়া ইতস্তত দৃষ্টিপাত করিতে লাগিলেন। লোকটির স্নানের বেশ ছিল না, কামিজের উপর চাদর লম্বমান ছিল। বয়স অনুমান 40 বৎসর। লোকটির চেহারা শুষ্ক, অনেক দিন ক্ষৌরকার্য না হওয়াতে মুখখানা দেখিতে বিশ্রী হইয়াছে, যেন তাহাকে দেখিবার যত্ন করিবার কেহ নাই বলিয়া বোধ হইল। তিনি আসিয়া স্নানকারী ব্যক্তিগণের মধ্যে ব্যস্তভাবে যেন কাহাকে অন্বেষণ করিতে লাগিলেন। হঠাৎ আমার কাছে আসিয়া আমার প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া বলিলেন, বামুন ঠাকুর। আমি ব্রাহ্মণ তাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু বামুন ঠাকুর পদবী-লাভ ইতিপূর্বে কখনো ঘটে নাই। ভাবিলাম বোধহয় লোকটি আমাকে অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বলিয়া ভ্রম করিতেছেন। আমাকে নিরুত্তর দেখিয়া বাবুটি অধীর হইয়া বলিলেন, কি বিপদ, উত্তর দাও না কেন, তুমি কি বামুন ঠাকুর? হায়, আমার মূর্তি নায়কোচিত না হইলেও কি একেবারেই পাচক ব্রাহ্মণের মতো? বুঝিলাম বাবুটি একজন রাঁধুনী অন্বেষণ করিতেছেন। মস্তকে কি খেয়াল চাপিল, বলিলাম, আজ্ঞে হ্যাঁ। কোথাও চাকরি করো? আজ্ঞে না। করবে? পেলে তো করি। রাঁধতে জানো? আজ্ঞে জাত ব্যবসা, ওটা আর জানি নে। বাড়ি কোথা? যশোর। নাম? শ্রী হারাধন মুখোপাধ্যায়। কলকাতায় কতদিন এসেছ? এই 4-5 দিন হবে। চাকরির চেষ্টায়? আজ্ঞে তা নইলে কি থিয়েটার দেখতে এসেছি। বাবুটি চটিয়া গেলেন, বলিলেন, দেখো হ্যাঁ, তোমার মুখটা ভালো নয়, তুমি বড় অসভ্য। ভদ্রলোকের সঙ্গে এই রকম করে কথা কইতে হয়। মনে মনে বড় আমোদ অনুভব করিলাম। ইহার রাঁধুনিগিরি 1-2 করিয়া দেখিলে ক্ষতি কি? এই যে অ্যাডভেঞ্চারের সুযোগ জুটিয়া গিয়াছে। সুতরাং বিনীত হইয়া বলিলাম, আজ্ঞে পাড়া গেঁয়ে মানুষ, কিছু জানি শুনি নে, তা অপরাধ নেবেন না কর্তা। বাবুটি নরম হইয়া বলিলেন, একটু চিন্তা করিয়া বলিলেন, সত্যি বামুন, না বামুন সেজেছ? গলায় একগাছা পইতে দিয়ে অনেক বেটা হাঁড়ি মুচি কলকাতায় এসে বামুন হয়। হায় হায়, আমার মূর্তিটি কি তবে হাড়িমুচির বলিয়াও ভ্রম হওয়ার সম্ভাবনা? বাবুটির সভ্যতার আমি বিশেষ প্রশংসা করিতে পারিলাম না। প্রকাশ্যে একটু বিনীত হাস্য করিয়া বলিলাম, আজ্ঞে ওসব জাল জুয়া চুরির ধার দিয়েও যায়নে। বাবুটি আবার আমায় জেরা করিতে প্রবৃত্ত হইলেন। আচ্ছা, কেমন বামুন, গায়ত্রী বলো দেখি। আমি গায়ত্রী আবৃত্তি করিলাম। এই ভণ্ডামি করিবার সময় সুপবিত্র গায়ত্রী মন্ত্র উচ্চারণ করিয়া মনে অপরাধ অনুশোচনা উপস্থিত হইল। বাবুটি ওষ্ঠযুগল কুঞ্চিত করিয়া সন্দিগ্ধভাবে মাথাটি নাড়িতে লাগিলেন, বলিলেন, কিছু বোঝা গেল না। আজকাল ছাপার বই হয়েছে, 4 পয়সা দিয়ে একখানা কিনে গায়ত্রী সন্ধ্যা মুখস্থ করে নিলেই হলো। একটু দুঃখের ভান করিয়া বলিলাম, কর্তা যদি বিশ্বাস না করেন তাহলে কি করি? বাবুটির মুখে একটু উৎসাহের চিহ্ন দেখা গেল। সহসা বলিলেন, আচ্ছা পইতে গ্রন্থি দেয় কি মন্ত্র বলে?
বলো দিকিন, এটা আর কোনো ছাপার কেতাবে নেই। আমি গম্ভীরভাবে বলিলাম, ভরদ্বাজ আঙ্গিরাস বাহস্পত্য প্রবরস্য। শুনিয়া বাবুটি বলিলেন, তবে ঠিক বামুনই বটে, কত মাইনে নেবে? আজ্ঞে কর্তার কি হুকুম হয়? তুমিই বলো না, কলকাতার রেট তো মাথা আছে। কত? আমাদের বাসার বামুনের মাহিনা 5 টাকা, আর খোরাক পোশাক ছিল। তাই সাহস করিয়া বলিলাম, 5 টাকা। 5 টাকা না 25 টাকা? কে বললে তোমায় কলকাতার রেট 5 টাকা? আজ্ঞে অনেক ছাত্রদের মেসের বাসায় তো বামুনের মাইনে 5 টাকা, আর খোরাক পোশাক আছে। মেসের বাসা আর গেরস্থের বাড়ি সমান? ছাত্রদের মেসের বাসায় চাকরি, আজ আছে কাল নেই। যদি 4 টাকায় রাজি হও তো বলো। 4 টাকা খোরাক, আর বছরে 2খানা কাপড়, 2খানা গামছা। আমি মাথা চুলকাইতে চুলকাইতে বলিলাম, আজ্ঞে 4 টাকায় কি করে চলবে? বহু পরিবার, তাদের খাওয়াবো কি? বহু পরিবার, কজন খানেওয়ালা? আজ্ঞে বুড়ো মা বাপ ভাই। বাধা দিয়া বাবুটি বলিলেন, ইস, রাঁধুনিগিরি করে বুড়ো মা বাপ ভাইকে খাওয়াবেন? আমার 100 টাকা মাইনে, আমিই পারি নে। নিজের স্ত্রী সন্তানকে খাওয়াতেই সব টাকা খরচ হয়ে যায়। 4 টাকা থেকে 1 টাকা জমাবে, 3 টাকা মাসে মাসে তোমার স্ত্রীকে পাঠিয়ে দিও এখন। আজ্ঞে বিবাহ করিনি। কি? কুলীন বামুন, এখনো বিবাহ করনি? না, কেন? কোনো দোষ টোষ আছে নাকি? দোষ? দারিদ্র দোষ। এত গরিবকে কে মেয়ে দেবে? বিয়ে করনি ভালোই করেছ। সাহেবরা নিজে বিলক্ষণ উপার্জন করতে না পারলে বিবাহ করে না। যদি ইংরাজি জানতে ওদের কেতাবেই দেখতে পেতে। আমাদের আপিসের ছোট সাহেব 500 টাকা মাইনে পায়, এখনো বিবাহ করেনি। আমি 4 টাকা স্থানে 5 টাকা করিবার জন্য অনেক পীড়াপিড়ি করিতে লাগিলাম। অবশেষে 4.5 টাকায় রফা হইল। বাবুটি বলিলেন, যদি ভালো কাজকর্ম করিতে পারি, পলায়ন না করি, তবে বৎসরান্তে বেতন বৃদ্ধি সম্বন্ধে বিবেচনা করিবেন। এখনই আমাকে গিয়া কার্যে প্রবৃত্ত হইতে হইবে। তাহার গৃহিণী পীড়িতা, আজ 2 দিন তাহার বামুন পলায়ন করাতে বিশেষ বিপন্ন হইয়া পড়িয়াছেন। এইরূপে অভাবনীয়ভাবে পাচক ব্রাহ্মণ হইয়া বাবুটির পশ্চাৎ পশ্চাৎ চলিলাম। ভাবিতে লাগিলাম, অনেক আরাধনার পর অবশেষে আমার অদৃষ্টে এই এক অ্যাডভেঞ্চার জুটিল। দেখা যাউক, ইহার মধ্য হইতে কোনো রহস্য লাভ হয় কিনা। বাবুটির নাম কালীকান্ত রায়, ব্রাহ্মণ। তাহার বাসা চোর বাগানে। প্রবেশ করিয়া দেখিলাম, ক্ষুদ্র উঠানটিতে আমের আঁটি, পরিত্যক্ত ভাত তরকারি ও শালপাতার রাশি স্তূপাকার হইয়া রহিয়াছে। উঠানের এক কোণে একটি জলের কল, তাহার পার্শ্বে একটি হাউস। নলের গলায় কাপড়ের পাড় দিয়া একটি বাঁশের চোঙা বাঁধা রহিয়াছে, তাহা বহিয়া জল হাউসে পড়িতেছে। কালীকান্তবাবু প্রবেশ করিয়া ঊর্ধ্বে দ্বিতলের বারান্দার পানে চাহিয়া বলিলেন, গিন্নি, গিন্নি। তাহার গলার স্বর শুনিয়া বারান্দায় একটি বালিকা আসিয়া দাঁড়াইল। বলিল, বাবা, চেঁচিও না, মা এখন ঘুমুচ্ছেন। সেই আমাদের প্রথম চারিচক্ষে মিলন। রোমিও ও জুলিয়েটের অলিন্দ দৃশ্য মনে পড়িল। আমার জুলিয়েট আলুলায়িত কুন্তলা দোতলার বারান্দা হইতে দেখিলেন, স্কন্ধে গামছা, হস্তে ভিজা কাপড়, পাচক ব্রাহ্মণরূপী রোমিও মুগ্ধ নেত্রে দণ্ডায়মান। জুলিয়েটের বয়স 14 বর্ষ ছিল। আমার জুলিয়েটের বয়সও তাহাই বলিয়া অনুমান করিলাম। তাহার দেহবর্ণটি ইতালীয় জুলিয়েট অপেক্ষা কিছু মলিন হইলেও কিন্তু মুখ চক্ষুর সৌন্দর্য অপরাভূত। কালীকান্তবাবু বলিলেন, প্রিয়,
আয় নেমে আয় দিকিন। প্রিয়, প্রিয়তমা না প্রিয়ম্বদা? প্রিয়বালাও হইতে পারে, প্রিয়তমা না হইলেই ভালো। পৃথিবী শুদ্ধ লোকই কি প্রিয়তমা বলিয়া ডাকিবে? প্রিয়বালা নামটি মধুর, কিন্তু প্রিয়ম্বদা নামটা মধুর এবং কাব্যগন্ধি। প্রিয়ম্বদা শকুন্তলার, কিন্তু প্রিয়বালা আধুনিক উপন্যাসের মাত্র। পায়ের চারিগাছি মল ঝুমঝুম করিয়া বালিকা নামিয়া আসিল। আসিয়া পিতার পার্শ্বে দাঁড়াইয়া তাহার মুখের প্রতি প্রশ্নযুক্ত দৃষ্টিপাত করিল। আমাকে দেখাইয়া কালীকান্তবাবু বলিলেন, প্রিয়, এই একজন বামুন ঠাকুর এনেছি, সব জোগাড় যন্তর করে দে। হায়, এরূপ সূচনা তো কোনো কাব্যেই লেখে না। বালিকা কি পরীকন্যা ও রাজকন্যাদের গল্প পাঠ করিয়া জাগ্রত বা নিদ্রায় স্বপ্ন দেখে নাই যে তাহাকে বিবাহ করিবার জন্য কোনো পুষ্পময় রাজ্য হইতে একজন রাজপুত্র আসিয়া দণ্ডায়মান? তাহার কিশোর হৃদয়ে কোনো পাচক ব্রাহ্মণ কি ঈপ্সিত রূপে কখনো স্থান প্রাপ্ত হইয়াছে? আমার কবিত্বময় চিন্তাস্রোতে বাধা দিয়া বাবু বলিলেন, 8টা বাজে, 10টার আপিসের ভাত চাই, পারবে? আমি বলিলাম, আজ্ঞে দেখি চেষ্টা করে, যা হয় 2টো ভাতে ভাত। 2টো উনান জেলে একদিকে ভাত, একদিকে ডাল চড়িয়ে দাও। আমি বাজার থেকে মাছ কিনে আনি। তরিতরকারি সব ঘরেই আছে? প্রিয় বলিল, সব আছে। অতঃপর বাবু একখানি গামছা লইয়া মাছ কিনিতে বাহির হইলেন। আমি তখন বালিকাকে জিজ্ঞাসা করিলাম, রান্নাঘর কোন দিকে? এই দিকে এসো বলিয়া প্রিয় আমাকে সঙ্গে করিয়া অন্য বারান্দায় লইয়া গেল। একটি ঘরের শিকল খুলিতে খুলিতে বলিল, এই রান্নাঘর। প্রবেশ করিয়া দেখিলাম তখন চুল্লিতে অগ্নিসংযোগ হয় নাই। বলিলাম, এখনো যে কিছুই জোগাড় হয়নি, ঝি কোথায়? উনুন ধরিয়ে দিক না। বালিকা বলিল, ঝি তো আমাদের নেই, মাসখানেক হলো ঝি পালিয়েছে। মা বলেছেন ঝি আর রাখবেন না, আমিই সব করি। আমি উনুন ধরিয়ে দিচ্ছি। দেখিলাম ঘরের এক কোণে এক গাদা কয়লা রহিয়াছে। আমি বলিলাম, ঝি নেই? আচ্ছা, তবে আমিই ধরাচ্ছি, তোমায় কষ্ট করতে হবে না বলিয়া কয়লার গাদার নিকট গিয়া একটি ডালাই করিয়া কয়লা ভরিয়া আনিলাম। উনান জ্বালিবার চেষ্টা করিতে লাগিলাম। এ কার্য যে এত কঠিন তাহা পূর্বে জানিতাম না। প্রিয় দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিতে লাগিল আর মুচকি মুচকি হাসিতে লাগিল। শেষে বলিল, ওই রকম করে বুঝি কয়লা ধরাই? আমি হতাশ হইয়া জিজ্ঞাসা করিলাম, কিরকম করে ধরাই বলো দেখি? সরো, আমি ধরাই, তুমি বরং এই মাছের ঝোলের জন্য আলু পটলগুলো কুটে ফেলো। এই ময়লা পরিশ্রম সাধ্য কার্যে বালিকাকে নিযুক্ত হইতে দিতে আমার দুঃখ হইতে লাগিল। কিন্তু কি করি, উপায় নাই। 10টায় ভাত না পাইলে বাবু মহাশয় হইচই কাণ্ড বাধাইয়া দিবেন। সুতরাং কয়লার চুলা বালিকাকে ছাড়িয়া দিয়া হাত ধুইয়া আমি তরকারি কুটিতে বসিলাম। দেখিলাম বঁটিতে তরকারি কোটা মুশকিল, ছুরি দিয়া একরকম পারা যায়। আমাদের মেসে যখন ঠাকুর পলাইত তখন আমরা বসিয়া ছুরি দিয়া তরকারি কুটিতাম। যাহা হোক, কোনো মতে সাবধানে কাটিতে লাগিলাম, পাছে হাত কাটিয়া যায় এ আশঙ্কা ছিল। উনুন ধরাইয়া প্রিয় আমার কাছে আসিয়া দাঁড়াইল, গালে হাত দিয়া বলিল, ও হরি বল। আমি সভয়ে জিজ্ঞাসা করিলাম, কি এটা? কি মাছের ঝোলের আলু কোটা নাকি? কেন, মাছের ঝোলের আলু কি চাকা চাকা করে কোটে? ও তো ভাজার আলু হচ্ছে। মাছের ঝোলের আলু চৌচির করতে হয়। আমি অপ্রতিভ হইয়া বলিলাম, ও। প্রিয় বলিল, সরো দেখি, আমি কুটি। আমি সরিলাম, কয়লার চুলায় পাখা দিয়া বাতাস করিতে লাগিলাম। বালিকা একটু হাসিয়া বলিল, রাঁধতে জানো? না সেও এই রকম? আমি মনে মনে
অত্যন্ত কৌতুক অনুভব করিয়া বলিলাম, এইরকমই। এইরকমই? আর কখনো এ কাজ করনি বুঝি? এই প্রথম নাকি? এই প্রথম। তবে চাকরি নিলে কেন? আমি চাকরি কেন নিলাম তাহার উত্তর এখানে দিলে সমস্তই পণ্ড হইয়া যাইবে। দিন দুই পরে যাইবার সময় আর কাহাকেও না বলি এই বালিকাকে বলিয়া যাইব স্থির করিলাম। আমাকে নীরব দেখিয়া বালিকা আমার মনোভাব অন্য রূপ বুঝিল। করুণায় তাহার মুখখানি ভরিয়া গেল। প্রশ্ন করিবার জন্য যেন অনুতপ্ত হইয়া বলিল, তুমি বড় গরিব বুঝি? আমি চক্ষু নত করিয়া ধীরে ধীরে মাথাটি নাড়িলাম। তাহার সহানুভূতি গভীরতর করিবার অভিপ্রায়ে বলিলাম, আমি যে নতুন, কিছু জানি নে, তা শুনলে তোমার বাবা আমায় রাখবেন কি? তাড়িয়ে দেবেন হয়তো। আমাকে সান্ত্বনা দিয়া বালিকা বলিল, আচ্ছা আমি কাউকে বলবো না। আমি সব তোমায় দেখিয়ে শুনিয়ে দেব এখন। তুমি দুদিনে সব শিখে ফেলবে। তোমার মা জানতে পারবেন না? মা কি কখনো রান্নাঘরে আসেন? তিনি উপরেই থাকেন। তার নাকি অসুখ করেছে শুনলাম। কি অসুখ? এই কোনোদিন মাথা ধরে, কোনোদিন কিছু। তার জন্যে কোনো ভয় নেই। তিনি খুব বকেন বটে, কিন্তু উপর থেকেই বকেন। সিঁড়ি নামা ওঠা করলে হাঁপিয়ে পড়েন। খুব বকেন নাকি? তাই বুঝি ঝি বামুন সব পালায়? বালিকা এ কথায় যেন একটু লজ্জিত হইল। কথা ফিরাইবার জন্য জিজ্ঞাসা করিলাম, তোমার নাম কি? প্রিয়ম্বদা। প্রিয়ম্বদা? বেশ নামটি তো। মেয়েটি লজ্জায় মুখ নত করিল। আবার জিজ্ঞাসা করিলাম, তোমার ভাই বোন কটি? আমার আপনার একটি ভাই। আরো যে দু তিনটি ছোট ছেলে মেয়ে দেখলাম, ওরাও আমার ভাই বোন, আমার এ মায়ের ছেলে পিলে। তখন বুঝিলাম গৃহিণী প্রিয়ম্বদার বিমাতা। ঝি কেন রাখা হইবে না তাহাও বুঝিতে পারিলাম। এই কোমল বালিকার জন্য সহানুভূতিতে আমার হৃদয় ভরিয়া গেল। এই সময় বাবু মাছ আনিয়া উপস্থিত করিলেন। বাহিরে দাঁড়াইয়া বলিলেন, কত দূর? আমি বলিলাম, আজ্ঞে আর বেশি দূর নেই। যা হয় চটপট, বুঝলে, বেশি বাহুল্য করো না। আমি আপিসে বেরিয়ে গেলে তারপর বাকি সব করো এখন, বলিয়া তিনি উপরে উঠিয়া গেলেন। প্রথমে মনে করিয়াছিলাম দিন দুই রাঁধুনিগিরির আস্বাদ গ্রহণ করিয়া আমার মাননীয় পূর্ববর্তীগণের পন্থানুসরণ করিব, অর্থাৎ পলায়ন করিব। কিন্তু আজ 1 মাস যাবৎ স্থির নিশ্চলভাবে চাকরি করিতেছি। বলা বাহুল্য প্রিয়ম্বদার সুন্দর মুখখানি আমার স্বর্ণ শৃঙ্খল রূপ হইয়াছে। অথচ প্রিয়ম্বদা আমাকে এখনো রাঁধুনি বামুন বলিয়াই জানে। তবে তাহার ব্যবহারে বুঝিতে পারি আমাকে সাধারণ বামুন ঠাকুর হইতে একটু স্বতন্ত্র বলিয়াই সে মনে করে। প্রিয়ম্বদা মোটামুটি রকম বাঙালা লেখাপড়া জানিত। আমি রান্নাঘরে বসিয়াই গৃহকার্যের অবসরে তাহাকে পড়াইতে আরম্ভ করিয়াছি। এই 1 মাসের মধ্যে 2-3খানি ভালো ভালো বাঙালা বহি সে অধ্যয়ন করিয়া ফেলিয়াছে। একদিন আমায় সে বলিয়াছিল, তুমি রাঁধুনি বামুন না হয়ে স্কুলের পণ্ডিত হলে না কেন? আমি বলিয়াছিলাম, তাই করব মনে করেছি। তোমার বিয়ে হয়ে গেলে আমিও চাকরি ছেড়ে চলে যাব। বিবাহের প্রসঙ্গে বালিকার গাল দুটি রক্তাভ হইয়া উঠিল। পরে জানিয়াছি প্রিয়ম্বদার বয়স 14 বর্ষ নহে, 13 বর্ষ মাত্র। কিন্তু তাহাকে বয়সের অপেক্ষায় একটু বড় দেখাইত। এত বড় মেয়ের বিবাহ হয় নাই কেন, প্রথমে আমার একটু আশ্চর্য বোধ হইত। ক্রমে জানিতে পারিলাম, কালীকান্তবাবুর পুত্রগণের প্রাইভেট মাস্টারের নিকট শুনিলাম, প্রিয়ম্বদার বিবাহের সম্বন্ধ মাঝে মাঝে হয় বটে, কিন্তু ইহারা যত সস্তায় খোঁজেন তত সস্তায় কোনো বর পাওয়া যায় না। আমি ইহা শুনিয়া অবধি মনে করিয়া রাখিয়াছিলাম যে একদিন কালীকান্তবাবুর নিকট আত্মপ্রকাশ করিয়া তাহার কন্যার পানি প্রার্থনা করিব। প্রথম 2-3 দিন যাইতে না যাইতেই প্রিয়ম্বদার সাহচর্য
আমার হৃদয়ে সুখ সঞ্চার করিতে আরম্ভ করিয়াছিল। সে সুখ দিনের পর দিন ঘনীভূত হইতে লাগিল। সে সাহচর্যের বিচ্ছেদ ক্লেশ দিনের পর দিন তীব্রতর হইতে লাগিল। তখন ভাদ্র মাস। রাত্রে শয়ন করিবার জন্য অল্প দূরে একটি ঘর ভাড়া লইয়াছিলাম। কর্মান্তে দিবসে ও রাত্রিকালে সেইখানেই অবস্থিতি করিতাম। অধিক মূল্য দিয়া ঘরটি ভাড়া লইয়াছিলাম। ছবিতে পুস্তকে সুখসেব্য আসবাবে সেখানে সাজাইয়াছিলাম, কিন্তু সেখানে আমি সুখ পাইতাম না। সেই প্রায়ন্ধকার ধূমমলিন অপকৃষ্ট রান্নাঘরখানি আমার সুখের আগার হইয়া উঠিয়াছিল। গভীর রাত্রে এক একদিন নিদ্রাভঙ্গ হইলে বাহিরে অন্ধকারে মেঘ গর্জন শুনিতে পাইতাম। প্রবলভাবে বৃষ্টি আসিত। প্রিয়ম্বদাকে স্মরণ করিয়া কত সুখকল্পনা আমার মনকে ঘিরিয়া ফেলিত। ভাদ্র মাসে হিন্দুর বিবাহ হয় না। আমি ভাবিয়াছিলাম আশ্বিন মাস পড়িলেই কালীকান্ত বাবুকে বলিব, পূজার পূর্বেই প্রিয়ম্বদাকে বিবাহ করিয়া বাড়ি লইয়া যাইব। কিন্তু আবার শঙ্কাও হইত, কালীকান্তবাবু যদি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। করিবার তো কোনো কারণ দেখি না, তথাপি যদি করেন। মন হইতে এ আশঙ্কা কিছুতেই বিদূরিত করিতে পারিতাম না। আমার অদৃষ্টে যদি প্রিয়ম্বদা লাভের সুখ না থাকে, তবে কি হইবে? কেমন করিয়া দীর্ঘ জীবন কাটাইব? তখন বৈষ্ণব কবির পদ মনে মনে গাহিতাম। এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর। আমার মন্দির যদি চিরদিনই শূন্য থাকিয়া যায়। কিন্তু আশ্বিন মাস আগমন করিবার পূর্বেই দ্বিতীয় একটি অভাবনীয় ঘটনায় আমার প্রিয়ম্বদা লাভ শুধু সম্ভাবিত নহে, অনিবার্য হইয়া উঠিল। যে অমৃত পান করিবার জন্য পিপাসায় উৎকণ্ঠিত হইয়াছিলাম, সেই অমৃত আমার মুখের কাছে আনিয়া একজন বলিল, পান করো, পান করিতেই হইবে। একদিন প্রভাতে কর্মে গিয়া দেখি প্রিয়ম্বদা গায়ে একখানি র্যাপার দিয়া আসিয়াছে। জিজ্ঞাসা করিয়া জানিলাম রাত্রে একটু জ্বরের মতো হইয়াছিল, এখনো যেন শীত শীত করিতেছে। এইরূপ পরদিনও হইল। জ্বর গায়ে উপবাসে প্রিয় তাহার নির্দিষ্ট গৃহকার্যগুলি করিতে লাগিল। সে কার্য বড় অল্প নয়। বাসন মাজা, কাপড় কাচা প্রভৃতি ঝির সমস্ত কার্যাদি তাহাকে করিতে হইত। সেদিন কালীকান্তবাবুকে বলিলাম, তাহার কন্যার যেরূপ অসুস্থ দেহ, অন্তত একটা ঠিকা ঝি আনিলে ভালো হয়। শুনিয়া বাবু রাগিয়া উঠিলেন, তুমি তো বলে খালাস, পাই কোথা আমি ঠিকা ঝি? বড় রাগ হইল, দুঃখও হইল। প্রিয়ম্বদার প্রতি অবহেলা আমার অসহ্য হইয়া উঠিতে লাগিল। কোথায় গেলে ঝির সন্ধান পাওয়া যায় আমি তো কিছুই জানিতাম না। তথাপি বলিলাম, একটা সন্ধান করে দেখব কি, পাও দেখো। বলিয়া বাবু মুখ বাঁকাইয়া চলিয়া গেলেন। সেদিন আমি ঝির অনেক অনুসন্ধান করিলাম, কিন্তু কৃতকার্য হইলাম না। আর একটা বিপদ হইল। প্রিয়ম্বদা সাগু বার্লি কিছুই খাইতে চাহে না। প্রথম দিন সদ্য অনাহারে ছিল। দ্বিতীয় দিন তাহার জন্য মাত্র 1 পয়সার খই ব্যবস্থা হইল। প্রিয় খাইতে খাইতে বলিল, এ আমার ভালো লাগে না। আমি সন্দেহে জিজ্ঞাসা করিলাম, কি খেতে ইচ্ছা করে তোমার? একটা বেদানা টেদানা পেলে খাই। পরদিন বাবুকে বলিলাম, প্রিয় সাগু বার্লি খায় না, ওর জন্যে কিছু বেদানা কি আঙুর আনিয়া দিলে ভালো হতো। বাবু বলিলেন, বেদানা, আঙুর, জ্বরের উপর ওসব খেলে সদ্য বিকারে দাঁড়াবে, সর্বনাশ, ওসব ভারী ঠান্ডা জিনিস। আমি নীরব রহিলাম। অথচ সচক্ষে দেখিয়াছি গত সপ্তাহে বাবুর আদরের এ পক্ষের পুত্রটির যখন জ্বর হইয়াছিল, বেদানা, আঙুর, বিস্কুট প্রভৃতি যথেষ্ট পরিমাণেই বাড়িতে আমদানি হইয়াছিল। মনে মনে স্থির করিলাম, আজ ওবেলা আমি প্রিয়র জন্য কিছু খাদ্য আনিব। তাহাতে যদি ইঁহারা রাগ করেন তো করিবেন,
সেদিন বৈকালে কর্মে আসিবার সময় আমি এক বাক্স আঙুর, কয়েকটা বেদানা এবং কিছু বিস্কুট আনিলাম। কিন্তু প্রিয়ম্বদা সেদিন নামিল না। তাহার ছোট ভাই সুধীরচন্দ্রকে জিজ্ঞাসা করিয়া জানিলাম, জ্বর খুব প্রবল। মনের অশান্তিতে সান্ধ্যকর্ম সমাপন করিলাম। বাসায় গিয়া সারা রাত্রি আমার নিদ্রা হইল না। পরদিন প্রভাতে গিয়া আবার সুধীরকে জিজ্ঞাসা করিলাম, তোমার দিদি কেমন আছেন? দিদি সমস্ত রাত খালি জল জল করেছে। গা কি খুব গরম? একেবারে আগুনের মতো। এখন কেমন? এখন ঘুমুচ্ছে। রাত্রে তাঁর কাছে কে ছিল? আমিই ছিলাম। আমি আর দিদি একসঙ্গে শুই কি না? তোমার মা কি বাপ দেখতে আসেননি? বাবা শুতে যাবার আগে একবার দেখতে এসেছিলেন। অনেক রাত্রে দিদি যখন মাগো মাগো করে চেঁচাচ্ছিল, তখন মা একবার উঠে এসেছিলেন। বাইরে থেকে জানালা দিয়ে বললেন, অত চেঁচিয়ে মরছিস কেন? বাড়িশুদ্ধ লোককে ঘুমুতে দিবি নে? চুপ করে শুয়ে থাক পোড়ার মুখী। তাই শুনে দিদি ভয়ে চুপ করে শুয়ে রইল। আমি উপরে কখনো যাই নাই। ঘরগুলির অবস্থান জানিতাম না। গৃহিণীর ভাত উপরে যাইত, তাহা প্রিয়ম্বদাই বরাবর লইয়া যাইত। গতকল্য সন্ধ্যার সময় কেবল বাবু স্বয়ং লইয়া গিয়াছিলেন। সুধীরকে জিজ্ঞাসা করিলাম, তুমি আর তোমার দিদি যে ঘরে থাকো সেটা কোনখানে? সিঁড়ি দিয়ে উঠেই বাঁ দিকে। মনে মনে স্থির করিলাম, আজ কর্মান্তে প্রিয়ম্বদাকে গিয়া দেখিয়া আসিব। সুধীরকে বলিলাম, দেখো, তুমি আজ ইস্কুলে যেও না। তোমার দিদিকে তো দেখবার কেউ লোক নেই। বেলা 7টার সময় দেখিলাম বাবু চাদর লইয়া বাহির হইতেছেন। ভাবিলাম, বুঝিবা ডাক্তার আনিতে যাইতেছেন। ঘণ্টাখানেক পরে ফিরিয়া আসিলেন। সঙ্গে ডাক্তার নহে, একজন ঝি। বলিলেন, একটি ঝি এনেছি। কি করতে কর্মাতে হবে একে সব বলে দাও। 2 দিন পূর্বে যতক্ষণ প্রিয় একেবারে শয্যাগত হইয়া পড়ে নাই, ততক্ষণ অবধি ঝি দুষ্প্রাপ্য ছিল। আজ সেই ঝি সুপ্রাপ্য হইল। দিন কতক আগে আনিলে হয়তো মেয়েটা এত অধিক পীড়িত হইয়া পড়িত না। লোকটার প্রতি ঘৃণায় আমার অন্তঃকরণ বিষাক্ত হইয়া উঠিল। ছি ছি, দ্বিতীয়বার বিবাহ করিলে কি আপনার সন্তানের প্রতি এতই নির্মম নিষ্ঠুর হইতে হয়? একেবারে কি কসাই হইয়াই উঠিতে হয়? ডাক্তার নাই, ঔষধ নাই, পথ্যও নাই। মনে মনে প্রতিজ্ঞা করিলাম, আজ আমি উপরে গিয়া প্রিয়ম্বদাকে দেখিব। তাহার ঔষধ পথ্যের ব্যবস্থা করিব। আমি যে নিজে ডাক্তার, সেজন্য আমি নিজেকে এই প্রথম অভিনন্দন জানাই। যথাসময়ে বাবু আপিসে বাহির হইয়া গেলেন। ছেলেরা সুধীর ছাড়া ইস্কুলে গেল। গৃহিণীর ভাত উপরে দিয়া আসিলাম। সর্বকর্মান্তে যখন অবসর হইল, তখন সুধীরকে বলিলাম, চলো তোমার দিদিকে দেখি। সুধীরের সহিত উপরে গিয়া প্রিয়ম্বদার কক্ষে প্রবেশ করিলাম। একটি মলিন ছিন্ন বিছানা মেঝের উপর পড়িয়া আছে। তাহাতে শুইয়া বালিকা ছটফট করিতেছে। আমি কাছে শানের উপর বসিলাম। তাহার হাতখানি লইয়া বলিলাম, প্রিয়, কেমন আছো? প্রিয় চক্ষু মেলিল, আমাকে দেখিয়া বলিল, বামুন ঠাকুর, আমার মাথা যে যায়, কি করি? দেখিলাম প্রবল সর্দি জ্বর। বলিলাম, তোমার মাথা কামড়াচ্ছে? আচ্ছা, এখনই আমি ভালো করে দিচ্ছি। বলিয়া রান্নাঘরে গিয়া খানিকটা সরিষার তৈল গরম করিলাম। একটা সরাই করিয়া খানিকটা আগুন লইলাম। উপরে গিয়া প্রিয়ম্বদার পায়ের নিচে সেই গরম তৈল 10 মিনিট ধরিয়া জোরে মালিশ করিলাম। তাহার পর জিজ্ঞাসা করিলাম, এখন মাথাটা কেমন আছে? প্রিয় বলিল, অনেক ভালো, আর কষ্ট নেই। তখন আবার প্রিয়ম্বদার নিকট গিয়া বসিলাম। ভালো করিয়া পরীক্ষা করিয়া জিজ্ঞাসাবাদ করিয়া
একখানি প্রেসক্রিপশন লিখিলাম। বলিলাম, প্রিয়, তুমি একটু শুয়ে থাকো, আমি 1 ঘণ্টার মধ্যে তোমার জন্যে ওষুধ আনছি। বলিয়া বাহির হইয়া গাড়ি ভাড়া করিয়া একটি প্রথম শ্রেণীর ঔষধালয় হইতে ঔষধ প্রস্তুত করাইয়া আনিলাম। সেদিন বৈকালের মধ্যে প্রিয় অনেকটা সুস্থতা লাভ করিল। এইরূপে আমি 3-4 দিন চিকিৎসা চালাইলাম। প্রথম দিন মনে করিয়াছিলাম আমি ঔষধ পথ্যাদির ব্যবস্থা নিজ ব্যয়ে করিতেছি দেখিলে বাবু মহাশয় খাপ্পা হইবেন। দেখিলাম তাহা কিছুই হইল না। অনুরাগও নাই, বিরাগও নাই, ভাবটা সম্পূর্ণ অবহেলার। যাই যাক, থাকে থাক। আমি মনে মনে আশা করিতে লাগিলাম, আমি যখন বাবুর নিকট তাহার জামাতৃ পদপ্রার্থী হইয়া উপস্থিত হইব, তখনও যেন এই অবহেলা ভরেই আমার হস্তে কন্যা সমর্পণ করিয়া দেন। কিন্তু শীঘ্রই এমন একটি ঘটনা ঘটিল, যাহাতে আমার আর আত্মপ্রকাশ করিয়া প্রার্থী হইতে হইল না। প্রিয়ম্বদা দিন দিন আরোগ্য লাভ করিতে লাগিল। আমিও কাহারও বিনা আপত্তিতে সারা দ্বীপ্রহর ও অপরাহ্নকাল তাহারই সহিত যাপন করিতে লাগিলাম। তাহাকে কত গল্প বলিতাম, অনেক ভালো ভালো পুস্তক আনিয়া দিতাম। সেদিন মিউনিসিপ্যাল মার্কেট হইতে অধিক মূল্য দিয়া একগুচ্ছ কালো আঙুর কিনিয়া আনিয়াছিলাম। প্রিয়ম্বদা উহার কয়েকটি খাইল এবং আমাকেও খাইতে অনুরোধ করিল। আমিও 2-1টি মুখে দিলাম। তখন ভাদ্রের শেষ, ভারী গরম পড়িয়াছে। প্রিয়ম্বদার ললাট দেশ সেদসিক্ত হইয়া উঠিল। তাহা দেখিয়া আমি পাখা লইয়া তাহাকে মৃদু মৃদু বাতাস করিতে লাগিলাম। ক্রমে প্রিয়ম্বদা ঘুমাইয়া পড়িল। বহুদিন তৈলাভাবে তাহার চুলগুলি পাতলা হইয়া গিয়াছিল। ললাটের প্রান্তভাগের গুচ্ছগুলি বাতাসে ইতস্তত উড়িতেছে। আমি সতৃষ্ণ নয়নে তাহার পাণ্ডুর মুখখানির পানে চাহিয়া রহিলাম। আজ ভাদ্র মাসের শেষ সপ্তাহ। 1 সপ্তাহ পরে আমি কালীকান্ত বাবুর নিকট বিবাহের প্রস্তাব করিব। পূজার পূর্বেই বিবাহ করিব। আমার প্রতি প্রিয়ম্বদার স্নেহের আকর্ষণের যথেষ্ট প্রমাণ এই কয়দিনে পাইয়াছি। এ কয়দিনে আমাকে সে নিজের পরমাত্মীয় স্বরূপই জ্ঞান করিয়াছে। যে বালিকাকে অল্প দিনের মধ্যেই আমি আমার ধর্মপত্নী করিয়া সুখী হইব আশা করিতেছি, সে বিশ্বস্ত চিত্তে আমার শুশ্রূষাধীনে আমার অতি নিকটে নিদ্রামগ্না। আমি যে মুনিকে শীঘ্রই গলায় ধারণ করিয়া চিরজীবন সস্নেহে রক্ষা করিব, আমি তাহারই সুনির্জন শিয়রে বসিয়া। আমি অবনত হইয়া আঙুরের রসসিক্ত, আঙুরেরই মতো কোমল লাবণ্যপূর্ণ তাহার অধর যুগল একবার চুম্বন করিলাম। মাথা তুলিয়া দেখিলাম যে জানালা বারান্দায় খুলিয়াছে, তাহার বাহিরে একটি মহিলা দাঁড়াইয়া। অনুমানে বুঝিলাম তিনিই গৃহিণী। আমাকে দেখিয়াই তিনি সরিয়া গেলেন। সেদিন সন্ধ্যাবেলা যখন রন্ধনশালায় ব্যস্ত ছিলাম, হঠাৎ বাবু আসিয়া বাহির হইতে ডাকিলেন, মুকুজ্জে! আজ্ঞে, একবার এদিকে এসো তো। বাবুর স্বর রোষযুক্ত। ব্যাপার বুঝিতে আমার কিছুই বাকি রহিল না। মনে মনে হাস্য করিয়া আমি বাহিরে আসিলাম। ছেলেরা যে ঘরে প্রাইভেট মাস্টারের নিকট পড়িত, সে ঘর তখন শূন্য ছিল। কালীকান্তবাবু আমায় সেই ঘরে ডাকিয়া লইয়া গেলেন। রোষ কষায়িত নেত্রে বলিলেন, কি শুনছি? কি শুনছেন? তুমি জানো প্রিয়ম্বদা নিতান্ত বালিকা নয়? জানি। তোমাকে অতি সচ্চরিত্র জেনে অসুখের সময় প্রিয়ম্বদার সেবা শুশ্রূষা করাই কোনো আপত্তি করিনি, তা জানো? আপনার অনুগ্রহ। তুমি প্রিয়ম্বদাকে চুমো খেয়েছ? খেয়েছি। কাজটা কিরকম হয়েছে জানো? আপনিই বলুন।
পিনাল কোডের একটা ধারা অনুসারে অপরাধ হয়েছে। আমি যদি পুলিশ কোর্টে তোমার নামে নালিশ করি তো কি হয় জানো? নিতান্ত ভালো মানুষের মতো যেন কতই ভীত হইয়াছি এই রূপ ভান করিয়া বলিলাম, কি হয়? জেল হয়? জেল? অ্যাঁ? বাবু গম্ভীরভাবে বলিলেন, জেল হয়। সেদিন বঙ্গবাসীতে পড়লাম একজন মুসলমান একটি ইউরেশিয়ান বালিকাকে বলপূর্বক চুম্বন করেছিল, তার 6 সপ্তাহ জেল হয়েছে। আমি অভিনয় করিয়া যাইতে লাগিলাম। অ্যাঁ, বলেন কি? তবে আমার কি হবে? বাবু বলিলেন, যদি তোমার নামে নালিশ করি তো তুমি কি করবে? কাতর স্বরে বলিলাম, আজ্ঞে উকিল ব্যারিস্টার দিয়ে একবার দেখব। নিতান্তই অদৃষ্টে থাকে তো জেল হবে। উকিল ব্যারিস্টার দেবে? পয়সা পাবে কোথা? আজ্ঞে দেশে যে সামান্য জমি জমা আছে তা বিক্রি করতে হবে। জেল থেকে বেরিয়ে খাবে কি? আর তো কেউ চাকরি দেবে না। আমি অত্যন্ত ভীতভাব দেখাইয়া ফ্যাল ফ্যাল করিয়া বাবুর মুখের পানে চাহিয়া রহিলাম। শেষে তিনি বলিলেন, শোনো, তুমি আমার যুবতী মেয়ের অজ্ঞাতসারে তার অঙ্গ স্পর্শ করে তার ভয়ানক অনিষ্ট করেছ। এখন তাকে তোমায় বিবাহ করতে হবে। আমি পূর্বেই ইহা বুঝিয়াছিলাম, উপন্যাসেও এরূপ দৃষ্টান্ত পাঠ করিয়াছি। রঙ্গ দেখিবার জন্য বলিলাম, আজ্ঞে তা তা তাতে কিছু আপত্তি নেই, তবে আমরা কুলীন ব্রাহ্মণ। গণ পণ কুলমর্যাদা সকল বিষয়ে যদি মান রক্ষে করেন তবে আর আমার আপত্তি কি? বাবু অত্যন্ত রাগিয়া বলিলেন, বটে, কুলমর্যাদা? আচ্ছা যাও, একবার জেল খেটে এসো, তাতে তোমার কুলমর্যাদা অনেক বাড়বে। এখন বিয়ে করে আরো বেশি রোজগার করতে পারবে। শেষে বলিলেন, গণপণ চাও কোন লজ্জায়? তোমার জেলে না দিয়ে যে মেয়ে দেবার প্রস্তাব করেছি এই তোমার পরম সৌভাগ্য। বিনয়ের ভান করিয়া বলিলাম, আজ্ঞে তা তো বটেই, তা তো বটেই, তবে কিনা? বাধা দিয়া বাবু বলিলেন, কিনাফিনা নয়, আমার এক কথা, সিকি পয়সা পাবে না। রাজি হও উত্তম, না হও জেল, ব্যাস। আমি আরেকটু রঙ্গ দেখিবার অভিপ্রায়ে বলিলাম, আজ্ঞে আপনার কন্যাকে বিবাহ করা আমার মতো লোকের পক্ষে তো বিশেষ সৌভাগ্যেরই কথা। তবে কি না? বাবু রাগিয়া বলিলেন, তবে কি না কি? জেলে যাওয়াই যদি বেশি সৌভাগ্য বলে মনে করো তাই যাও। আজ্ঞে তা নয়, উপার্জনক্ষম না হয়ে বিবাহ করাটা তো ঠিক নয়। খাওয়াবো কি? কেন, এই তো বললে জমি জমা বিক্রি করে উকিল ব্যারিস্টার লাগাবে। সেই জমি জমা চাষবাস করে স্ত্রীর ভরণ পোষণ করতে পারবে না? আজ্ঞে সে তো অতি সামান্য, কোনো রকমে গ্রাসাচ্ছাদনটা চলতে পারে বটে, কিন্তু তার উপর নির্ভর করে কি বিবাহ করা উচিত? এই ধরুন আপনাদের আপিসের ছোট সাহেব 500 টাকা মাইনে পান, এখনো বিয়ে করছেন না। ইহা শুনিয়া বাবু জ্বলিয়া উঠিলেন, বলিলেন, ওরা সাহেব, আমরা কি সাহেব নাকি? ওরা যা করবে তাই কি আমাদের করতে হবে? অন্ধ অনুকরণ করে করেই তো দেশটা উচ্ছন্নে গেল। ব্যাপারখানা এইখানেই শেষ হওয়া ভালো মনে করিয়া বলিলাম, আজ্ঞে তবে না হয়, তবে না হয় বিবাহই করব। সেই ভালো কথা। এই আশ্বিন মাস সম্মুখে, পুজোর ছুটি হলে পশ্চিমে বেড়াতে যাব, মধুপুর কি দেওঘর, ওই রকম কোথাও গিয়ে পুরুত ডেকে বিয়ে দেব। আজ্ঞে আবার অত দূর নিয়ে যাবেন? এখানে হয় না? এখানে রাঁধুনি বামুনের সঙ্গে মেয়ের বিয়ে দিলে সমাজে আর মুখ দেখাতে পারবো? না না, সে হবে না। সেখানে বিয়ে হলে কেউ জানবে শুনবে না, চুপচাপ। এখানে এসে প্রচার করে দিলেই হবে যে একটি ভালো পাত্র পেয়ে বিয়ে দিয়ে এসেছি। পুজোর ছুটি হইল। বাবু সপরিবারে দেওঘর যাত্রা করিলেন, আমাকেও সঙ্গে লইলেন। এ পর্যন্ত প্রিয়ম্বদা এ সকল বিষয় কিছুই শোনে নাই।
তাহার পিতামাতা গোপনে পরামর্শ করিয়া সব ঠিকঠাক করিয়াছেন। আমার একটি উকিল বন্ধু সেবার ছুটিতে মধুপুর যাইতেছিলেন। তাহাকে বলিয়াছিলাম, আমার জন্য একখানি ভালো বাড়ি যেন ভাড়া করিয়া রাখেন। শুভদিনে দেওঘরে আমাদের বিবাহ হইল। নববধূকে লইয়া যাত্রা করিলাম। শ্বশুর মহাশয় অনুগ্রহ করিয়া নিজ ব্যয়ে আমাদিগকে যশোরে 2খানি তৃতীয় শ্রেণীর টিকিট কিনিয়া দিলেন। বিবাহ রজনীর পর প্রভাতে কুশণ্ডিকা সম্পন্ন করিয়া তৎপরদিন প্রভাতে আমরা যাত্রা করিলাম। তখন প্রিয়ম্বদা জানে আমরা যশোরেই যাইতেছি। মধুপুরে গাড়ি থামিলে স্ত্রীলোকের কামরা হইতে প্রিয়ম্বদাকে নামাইলাম। প্রিয় বলিল, এখানে যে? আমি বলিলাম, এখানে দিন কতক থেকে তারপর যাওয়া যাবে। যে বাড়ি ঠিক করা ছিল সেইখানে গিয়া উঠিলাম। প্রিয় বলিল, এ বাড়ি কার? এখন আমাদের, আমরা ভাড়া নিয়েছি। এইখানেই আমরা মাসখানেক থাকব দুজনে। অপরাহ্নকাল 2জনে নিভৃত সুখে বসিয়াছিলাম। এইবার প্রিয়ম্বদাকে সমস্তই বলিলাম। ভাবিয়াছিলাম প্রিয় খুব আশ্চর্যান্বিত হইবে, কিন্তু প্রিয় বলিল, আমি তা জানি। তুমি জানো? কেমন করে জানলে? কেন, সেই যে তুমি আমাকে অসুখের সময় একবার রবীন্দ্রবাবুর কাব্যগ্রন্থাবলী পড়তে এনে দিয়েছিলে, মনে পড়ে? পড়ে। তার মধ্যে একখানি চিঠি ছিল, বোধহয় তোমার কোনো বন্ধুর চিঠি। আশ্চর্য হইয়া বলিলাম, বন্ধুর চিঠি? কার চিঠি বলো দেখি, কি লেখা ছিল তাতে? নাম তো মনে নাই। তাতে লেখা ছিল, এ কি পাগলামি তোমার? জমিদারের ছেলে হয়ে নিজে ডাক্তারি পাশ করে শেষে করছো রাঁধুনিগিরি। আরও সব লেখা ছিল। তখন আমার স্মরণ হইল, এই উকিল বন্ধু যিনি বাড়ি ভাড়া করিয়া দিয়াছেন, তিনিই সেই পত্র লিখিয়াছিলেন। তিনি আমার বিশেষ অন্তরঙ্গ বন্ধু। তাহাকে আমি পূর্বাবধি সব কথাই জানাইয়াছিলাম। তাহার চিঠিতে ও কথা লেখা ছিল। আরও লেখা ছিল, যদি আমি প্রভুকন্যার প্রেমেই আবদ্ধ হইয়া থাকি, তবে সত্বর নিজের পরিচয় দিয়া বিবাহ করিলেই তো পারি। প্রত্যহ হাঁড়ি ঠেলার ভিতর কি কবিত্ব আছে তাহা তিনি বুঝিতে না পারিয়া আমায় তিরস্কার করিয়াছিলেন। আমি তখন প্রিয়কে বলিলাম, ওহো, মনে পড়েছে। আচ্ছা, তাতে আর কি লেখা ছিল বলো দেখি। প্রিয় সলজ্জ হাসি হাসিয়া বলিল, যাও, বলবো না। না বলো। না, বলবো না। অনেক পীড়াপিড়ি করিয়াও বলাইতে পারিলাম না। শেষে বলিলাম, আমি তোমায় ভালোবাসি সে চিঠি দেখেই জানতে পেরেছিলে? প্রিয় চক্ষু আনত করিয়া আঙুলে কাপড় জড়াইতে জড়াইতে মুচকি মুচকি হাসিতে লাগিল। আমি তাহার গলদেশে বাহুবেষ্টন করিয়া তাহাকে চুম্বন করিলাম। বলিলাম, তোমার ভারী অন্যায় তো। কি? পরের চিঠি পড়া? তুমি বুঝি আমার পর? তখনও তো বিয়ে হয়নি। আমি যে তোমায় ভালোবাসি তাও তখন জানতে না। তখন আমি পর নই? তা বুঝি। তবে কি, আমরা যখন জন্মেছিলাম তখনই তো বিধাতা পুরুষ আমাদের বিয়ে হবে তা ঠিক করে দিয়েছিলেন। প্রিয়ম্বদাকে আবার চুম্বন করিবার জন্য বাহু প্রসারণ করিব, এমন সময় ভৃত্য আসিয়া সংবাদ দিল, হুজুর, মালি ফুল এনেছে। বাহিরে গিয়া দেখিলাম, মালি অজস্র পরিমাণ নানা বর্ণের ফুল আনিয়াছে। সেই ফুলে রজনীতে আমার ফুলশয্যা হইল।